সুপ্রদর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত জাহান দীপা। দর্শক, আমরা তো সবাই জানি যে যে কোনো নারী বা মেয়ের জীবনের জন্য প্রেগনেন্সি খুব সুন্দর এবং ইম্পর্ট্যান্ট একটা অধ্যায়, এবং প্রেগনেন্সির পর থেকেই কিন্তু একটা মেয়ে কিন্তু চিন্তা করতে থাকে যে তার ডেলিভারিটা নর্মাল ডেলিভারি হবে নাকি সিজারিয়ান সেকশনে হবে। আজ আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে নর্মাল ডেলিভারি। আর এই চমৎকার বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার এ.জে. নাসরিন 1976 সালের মার্চ মাসে শেরপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2001 সালে কুমিল্লা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে গাইনি অ্যান্ড অবস বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। একজন মেয়ে যখন কনসিভ করে তারপর থেকেই কিন্তু তার মাথায় বিষয়টা আসতে থাকে যে আমার ডেলিভারিটা আসলে কি প্রসেসে হবে, সেটা কি আমি নর্মাল ডেলিভারি করব নাকি সিজারিয়ান সেকশন আমি যাব। একটু জানবো যে আসলে নর্মাল ডেলিভারিটা কি। একজন ওমেন যখন প্রেগনেন্ট হয় যে তার ডেলিভারিটা সেই নর্মাল ডেলিভারি যেটা ভ্যাজানাল রুটে হচ্ছে প্রসব রাস্তা দিয়ে, সেটাই নর্মাল ভ্যাজানাল ডেলিভারি। এবং এটা একটা সময় পরে হয়, যেমন বাংলা হিসাব করে 10 মাস বা আমরা হিসাব করি 40 সপ্তাহ, এই টাইমটা পার হলে পরে হবে। এবং সাধারণত এই ডেলিভারির পর একটা বাচ্চা হলো, মা এবং বাচ্চার কোনো রকম জটিলতা থাকবে না, তখনই আমরা আসলে বলতে পারি যে এটা নর্মাল ডেলিভারি। ইয়াং মা যারা, তাদের কিন্তু নর্মাল ডেলিভারির প্রতি একটা ভয় কাজ করে যে নর্মাল ডেলিভারি মানে হচ্ছে অনেক কষ্ট। একটা পার্সেন্টেজ ম্যাক্সিমাম আশা করে হোপ করে যে হ্যাঁ তারা নর্মাল ডেলিভারি চায়, বাট আবার একটা পার্সেন্টেজের মধ্যে কিন্তু একটা ভীতি কাজ করে যে আমি নর্মাল ডেলিভারি এটা কিভাবে হবে, তাদের ধারণা নেই, অথবা হয়তো বা অনেক বেশি ব্যথা, এটা কি আসলে আমি করাতে পারবো কিনা। তো এই ব্যাপারগুলো কাটানোর জন্যই কিন্তু আসলে এই পেশেন্টগুলো আমাদের কাছে চেক আপে আসে, যেটা একটা অ্যান্টিনেটাল কেয়ার বা অ্যান্টিনেটাল চেক আপ বলা হয়। তো তখন কিন্তু আমরা তাদের সাথে এই ব্যাপারগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি যে এটা কিভাবে হবে, এবং এটা নিয়ম আসলে এটা রুলস যে তাদেরকে জানাইতে হবে যে এই ডেলিভারিটা কিভাবে হবে, বা তখন উনি ব্যথাটা সহ্য হতে পারবেন কিনা, বা ব্যথাটা যে আমরা কমানোর চেষ্টা করতে পারি, কতক্ষণ ব্যথাটা থাকবে, এইসব নিয়েই তাদের সাথে বিস্তারিত আলোচনা করা হয়। এবং এই যে ভয়টা থাকে ইয়াং মাদের বা প্রথমবার যিনি মা হচ্ছেন, সেটা দূর করার চেষ্টা করা হয় একজন ডাক্তার। এবং তার পাশাপাশি এখানে কি পরিবারের কোনো ভূমিকা রয়েছে? ডক্টরের কাউন্সিলিং অনেক ইম্পর্টেন্ট। এটা প্রত্যেকটা পেশেন্টের ব্যাপারে কাউন্সিলিংটা অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট, কারণ পেশেন্ট তো অনেক ডাক্তারই দেখাতে পারে, যেমন হয়তো একই হসপিটালে 5 জন ডাক্তার বসছে, কোনো একটা ক্লিনিক বা হসপিটাল আছে, তো তারা কার কাছে যেতে চায়, যিনি তার এই পেশেন্টের কথাটা শুনবেন, বোঝার চেষ্টা করবেন, আবার তার মনে যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর দিবেন, এবং যে ব্যাপারটা আছে যা যদি নর্মাল ডেলিভারি ধরি, তাকে যে এক্সপ্লেন করা যে এটা কি এবং কিভাবে তার ডেলিভারিটা হবে, নর্মাল হওয়ার জন্য কী ক্রাইটেরিয়া দরকার আছে, অথবা কখন সে বুঝবে যে তার আসলেই যে লেবার পেন উঠেছে, বা এটা কতক্ষণ থাকবে, কখন হাসপাতালে আসবে, আসার প্রয়োজন হবে, এইসব ব্যাপারেই মানে পেশেন্টকে কাউন্সিলিং করা খুব দরকার হয়। আগের নর্মাল ডেলিভারির তুলনায় সিজার করা ট্রেন্ড অনেক বেশি ছিল, কিন্তু রিসেন্ট কিছু সার্ভে কিন্তু বলছে যে এখন কিন্তু মায়েরা নর্মাল ডেলিভারি করার ক্ষেত্রে অনেক বেশি আগ্রহ হচ্ছে। এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই। একটা সময় ছিল যে ম্যাক্সিমামই নর্মাল ডেলিভারি হতো, এবং সেই ডেলিভারিতে কিন্তু অনেক মার মৃত্যুও হতো। সব জায়গায় আল্ট্রাসোনোগ্রাম ছিল না, হয়তো দেখা যে একটা বাচ্চা তার পজিশন ঠিক নেই, সেটাও হয়তো গ্রামে গঞ্জে নর্মাল করার চেষ্টা করা হলো, মাতৃমৃত্যুর হার অনেক বেশি ছিল। তারপরে ডেভেলপিং কান্ট্রিগুলোতে যে স্ট্র্যাটেজি নেওয়া হলো যে যদি প্রয়োজন হয় তাহলে সিজারিয়ান সেকশন করা হবে, এবং ট্রেন করা হলো অনেক গাইনোকোলজিস্টকে বা ডক্টরদেরকে, যে যারা অ্যাটলিস্ট সিজারিয়ান সেকশনটা করতে পারে এবং অজ্ঞান করতে পারে এই মাতৃমৃত্যু হারকে কমানোর জন্য অ্যাকচুয়ালি। তো আলটিমেটলি এই সুযোগেই বা সুযোগের অপব্যবহার আমি বলবো, কখনো কখনো হয়তো বা দেখা গেলো যে প্রয়োজন আছে বা হয়তো বা নর্মাল চেষ্টা করা যেত, তাকেও হয়তো সিজারিয়ান সেকশন করা হলো এরকমভাবেই, বা রোগীদেরও একটু চাহিদা থাকে যে আমি সিজারিয়ানের মাধ্যমে ডেলিভারি করব,
তো সেন্সেশন রেটটা বেড়ে গেছিলো আসলে মাঝে। তো আচ্ছা। আবার এখন আমরা যে গাইনোকোলজিস্ট আমাদের মাঝেও একটা আসছে যে এইভাবে যদি অপারেশন হতে থাকে, একটা দুটা তিনটা অপারেশন কারো হলো সিজারের মাধ্যমে, তাহলে আবার তার যদি কোনো কারণে অপারেশন লাগে তখন তো একটা জটিলতার ব্যাপার হয়ে দাঁড়ায়। আচ্ছা। বা কোনো প্রেগনেন্সিতে তার সেলাইটা ফেটেও যেতে পারে। তাহলে এই নর্মাল ডেলিভারি কীভাবে এনকারেজ করা যায়, মানুষের মধ্যে সচেতনতা বাড়লো যে নর্মাল ডেলিভারি হলে পরে ভালো। এখন আবারও কিন্তু এই নর্মাল ডেলিভারি যাতে হয় আচ্ছা। সেটার দিকে আমরাও নজর দিচ্ছি বা আমাদেরও একটা চেষ্টা থাকছে এবং রোগীদেরও আগ্রহটা বেশি। আমি নর্মাল ডেলিভারি করতে চাই, কিন্তু এটার জন্য প্রথম অবস্থা থেকে আমার আসলে কী কী ধরনের প্রিপারেশন নেওয়া উচিত, যেটির কারণে আমার নর্মাল ডেলিভারিটা অনেক সহজতর হবে? এটা প্রেগনেন্সি হওয়ার আগে থেকে শুরু হয়ে যায়। এটাকে বলছে প্রি কনসেপশনাল কাউন্সিলিং, মানে জাস্ট প্রেগনেন্সি হওয়ার আগেই কাউন্সিলিং নেবে যদি সম্ভব হয়। এটা আসলে ওয়েস্টার্ন কান্ট্রিতে এটা চলে, আমাদের দেশেও আমরা চেষ্টা করছি যে প্রচলনটা আনার জন্যে। কারণ যদি দেখা যায় কারো ডায়াবেটিস থাকে অথবা ওভারওয়েট বা হাইপারটেনশন আছে আগে থেকে, তাহলে ওগুলো কিন্তু কারেকশন করে নিতে হয়। এবং কিছু মেডিকেশন আছে যেগুলো আগে খেলেও ওটা প্রেগনেন্সিতে খেতে পারবে না, আচ্ছা। আর তাকে চেঞ্জ করতে হবে। তাহলে আমাদের কাছে যদি আগে আসে ভালো, আর যদি সেটা নাও আসে অ্যাটলিস্ট তার যখন পিরিয়ডটা বন্ধ হলো, চেষ্টা করছেন উনি যে প্রেগনেন্সির জন্যে, তখন বাসায় ম্যাক্সিমাম আজকাল আসলে ওই কিট পাওয়া যায়, এটা ইউরিনেই টেস্ট করে বোঝা যায় যে দুটো লাল দাগ আসলে পজিটিভ মানে প্রেগনেন্সি, আর একটি লাল দাগ আসলে হচ্ছে নেগেটিভ মানে প্রেগনেন্সি নয়। তো এরকম অবস্থায় যদি প্রেগনেন্সি হলো, তার দুটো লাল দাগ আসলে সে আমাদের কাছে আসতে পারে। আসলে তখন আমরা তো একটা আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে আবার কনফার্ম করি বা হার্টবিট আসলো কি না, একটা না দুটো বাচ্চা বা আরও কোনো কমপ্লিকেশন আছে এগুলো দেখি, বা তার ডেটটা কবে আসতে পারে সব কিছুই দেখা হয়। এবং এরপর থেকে কিন্তু এটা ফলো আপে থাকে, যেমন প্রথম দিকে 1 মাস পর পর, তারপরে আবার 15 দিন পর পর, প্রথম 7 মাস পর্যন্ত 1 মাস পর পর আসে, 7 মাস পর থেকে 15 দিন পর পর, এবং যখন এটা 9 মাসে পড়বে তখন 7 দিন পর পরই তাকে আসতে হয়। এই চেক আপে যখন আমাদের কাছে আসে আমরা তার একটা হিস্টোরি নেই যে উনি কেমন আছেন, তার কোনো জটিলতা আছে কি না, আবার তার ব্লাড প্রেশার, তার ওজন এবং রক্তশূন্যতা আছে কিনা, এই ব্যাপারগুলো কিন্তু আমরা দেখি। এবং কিছু ব্লাড টেস্ট করা হয়, তার গ্রুপ বা রক্তশূন্যতা আছে কিনা, ডায়াবেটিস মেলাইটাস আছে কিনা। আল্ট্রাসোনোগ্রাম করা হয়, মিনিমাম 3টে আল্ট্রাসোনোগ্রাম করা হয়। একটা হচ্ছে প্রথম 3 মাসের মধ্যে, একটা করা হয় 7 মাসের দিকে, আর আবার শেষের দিকেও একটা আল্ট্রাসোনোগ্রাম করা হয়। মিনিমাম 3টা, এর বেশিও 2-1টা করা যেতে পারে। এটা ম্যাক্সিমাম আইডিয়াল, বাট আমাদের মতো কান্ট্রির জন্যে মিনিমাম 4টা ফলো আপ লাগে। একটা হলো এই যে 4 মাসের দিকে, আর একটা হলো 6 থেকে 7 মাস, আর একটা 8 মাস, আর একটা 9 মাস। ম্যাম, ডেলিভারি পেইন যখন বাচ্চাটা ম্যাচিউর হয়ে যায়, তখন একজন মা কিভাবে বুঝতে পারবে যে না এটা হচ্ছে ডেলিভারি হওয়ার মতোই পেইন অথবা এটা ফলস পেইন? আমার যে পেশেন্টগুলো আসে, আমি যদি চিন্তা করি 10টা পেশেন্ট, তাহলে দেখা যায় তার মধ্যে আসলে 5 জনই কমপ্লেন করে প্রথম থেকেই যে তলপেটে ব্যথা। তো তাকে আমরা বুঝাই, যদি দেখি পেশাবে ইনফেকশন নেই, তার বাচ্চাটা নষ্ট হওয়ার কোনো লক্ষণ নেই, তখন তাকে বুঝাই যে এই যে তার ইউট্রাস বা জরায়ু এখানে কিছু ছিল না, এখানে একটা বাচ্চা গ্রো করছে, এটা একটা ফরেন, তাই না? তো এটার কারণে একটু ডিসকমফোর্ট থাকবে। আর শেষের দিকে যেটা হয়, যখন ডেলিভারিটা কাছাকাছি চলে আসে, হয়তো 1 মাস বাদ আছে, 15 দিন বাদ আছে, তখন একটা ফলস পেন হয়, কারণ এই যে বাচ্চার মাথাটা এটা চাপ দেয় নিচে জরায়ুর মুখে, তখন এটার কারণে একটা ফলস পেন হয়। অথবা দেখা যায় যে পেশাবে ইনফেকশন হতে পারে, কখনো অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা, অথবা তার কিন্তু ডিসেন্ট্রি এইসবের কারণে বা ইনডাইজেশন, নানান কারণে ব্যথা হতে পারে। ইভেন গ্যাস্ট্রাইটিস যেটা বা যে হাইপার অ্যাসিডিটি গ্যাস হয়, সেটার কারণেও ব্যথা হতে পারে। আর ট্রু পেন যেটা, যে অ্যাকচুয়ালি ডেলিভারির ব্যথা, সেটা এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। ডেলিভারির ব্যথা যেটা, সেটা নতুন মা বুঝতে পারে না আসলে। যাদের 1-2 বাচ্চা আছে ওরা হয়তো বা বুঝতে পারে। ইভেন এই ঢাকা শহরে অনেক কাপল কিন্তু শুধুমাত্র 2 জনই আছে, তাদের কোনো আসলে আর বাসার মুরব্বী বা গার্ডিয়ান বলতে কেউ থাকে না কাছে, ওরাই খুব কনফিউশনে থাকে। আমাদের বারবার জিজ্ঞাসা করে যে ম্যাম আমি কীভাবে বুঝবো যে আমার যে ডেলিভারির ব্যথাটা উঠলো। আমরা তখন তাদেরকে এক্সপ্লেন করি যে এই পেনটা অ্যাকচুয়ালি এটা বোঝাটা জরুরি যে এটা ব্যাকে শুরু হয়, মানে কোমর থেকে এই পেনটা শুরু হবে, তারপরে তলপেটে আসবে, এটা থায়ের দিকে যেতে পারে। আর পেনটা এমন হবে যে এই পেনটা আছে, আবার কিন্তু একটা রিল্যাক্স থাকবে, মানে পেন ফ্রি একটা সময় থাকবে। পেনটা আসলো, আবার একটা পেন ফ্রি সময় থাকবে, তখন সে রিল্যাক্স থাকবে, কোনো পেনে আবার পেন উঠবে। এবং এটা সময় সময় বাড়তে থাকবে। আর সাথে তার কিছু একটু সাদা স্রাবের মতো হালকা একটু ব্লাড মিশ্রিত এটা যেতে পারে,
এটা যাবে, কখনো কখনো পানি ভাঙতে পারে এবং এই পেনের তীব্রতাটা ঘন ঘন হবে, বাড়তে থাকবে, সেটাই কিন্তু লেবার পেন। ম্যাম, নর্মাল ডেলিভারি আগ মুহূর্তে যখন পেইনটা উঠে তখন আর কতক্ষণ এই পেইন থাকাটা খুব স্বাভাবিক? যে আমরা যদি ঘন্টার হিসেব করে, কারো কারো ক্ষেত্রে আমরা শুনে থাকি যে 7 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা পর্যন্ত তার ডেলিভারি পেইনটা থেকে যাচ্ছে, কোনটাকে আসলে আমরা স্বাভাবিক ধরবো? মা বুঝবে যে তার যে এই যে পেট যেটা আছে বা অ্যাবডোমেন বা পেট আমরা যেটা বলি, তার জরায়ুটা এটা কিন্তু শক্ত হবে যখন, এটা হার্ডনেস থাকবে একটা, মানে তার যে হাত দিলে কিন্তু বুঝতে পারবে যে খুব শক্ত লাগছে এবং পেন ফিল হচ্ছে একই সাথে, সেটা তার একটু সাদা স্রাব, একটু ব্লাড মিশ্রিত যাচ্ছে, সেটাই লেবার পেনের লক্ষণ। তো এটা প্রথম বাচ্চা এবং দ্বিতীয় বা তৃতীয় বাচ্চার বেলায় পার্থক্য হয়। প্রথম বাচ্চার বেলায় কিন্তু একটু সময় বেশি লাগে, টোটাল মানে সর্বোচ্চ আমরা বলবো 6 থেকে 12 ঘন্টা, মানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত 12 ঘন্টার বেশি যাবে না। আর দ্বিতীয় বা তৃতীয় বাচ্চা একটার পরে যে ডেলিভারিগুলো হয় সেগুলো 6 ঘন্টার মধ্যেই আমরা সাধারণত ধরে নিই যে 6 ঘন্টার মধ্যে ডেলিভারি হবে, এটা আমরা এক্সপেক্ট করি। কিন্তু এখান থেকে যদি এই সময়টা পার হয়ে যায় তখন কিন্তু বিলম্বিত প্রসব, এটা বাসায় কিন্তু কারো কারো ডেলিভারি হতে পারে। এটা নয় যে আমাদের মতো কান্ট্রিতে 100% ওমেন হসপিটালে আসবে, সেই ফেসিলিটিস আসলে আমাদের নেই বা সবাই আগ্রহী হয় না। আমরা চাই যে সবাই অ্যান্টিনাটাল কেয়ার বা চেক আপে আসবে ডক্টরের কাছে, আর তারপরে যাদের নর্মাল সব কিছু স্বাভাবিক আছে তারা কিন্তু চাইলে বাসায়ও করতে পারে ডেলিভারি, ট্রেন দায়ী হয়তো বা থাকতে হবে। আর যদি দেখা যায় তার এই 6 ঘন্টা, প্রথম বাচ্চার ক্ষেত্রে 12 ঘন্টা, দ্বিতীয় বা তৃতীয় বাচ্চার ক্ষেত্রে 6 ঘন্টা পার হয়ে যায়, তখন কিন্তু তারা ডাক্তারের শরণাপন্ন হবে, বা কোনো অ্যাবনর্মাল লক্ষণ যদি দেখে তখনও ডাক্তারের শরণাপন্ন বা হসপিটালে আসতে হবে। অনেকে আছে যারা প্রথম মা হয়েছে অথবা দ্বিতীয়বার তারা প্রেগনেন্ট হয়েছেন, পেইনলেস ডেলিভারির প্রতি এখন কিন্তু মানুষের একটু আগ্রহ বাড়ছে, একটু সেই সম্পর্কে জানতে চাই আপনার কাছে। হ্যাঁ, এটা আসলে এটা বেশ কয়েক বছর ধরে চলছে আমাদের দেশে। সব জায়গায় হয়তো বা এই প্র্যাকটিসটা করা সম্ভব হয় না, কারণ এটাতে অবস্টেট্রিশিয়ান এবং মানে যিনি ডেলিভারি করবেন সেই বিশেষজ্ঞ ডক্টর এবং অর্গানের ডাক্তার দুজনকেই থাকতে হয়। যদি তার নর্মাল না হয় তখন স্ট্যান্ড বাই থাকতে হয়, এনি টাইম অ্যাভেলেবেল থাকতে হবে 24 আওয়ার্স। যদি তার নর্মাল না হয় তাহলে কিন্তু তখন সিজারিয়ান সেকশনে যেতে হবে। এটা আমরা যে সিজারিয়ান সেকশনের সময় অজ্ঞান করি, পিছনে ইনজেকশন দেওয়া হয়, সেরকমই ওইভাবেই করা হয়। কিন্তু এটা এই পেনকিলারটা ওখানে একটা রুট থাকে, যেটা চ্যানেল তৈরি করে রাখা হয় একটা স্যালাইনের পাইপের মতো কিছু দিয়ে, ওটা দিয়ে কিন্তু একটা সময় সময় পর পর মানে এই পেনকিলারটা দেওয়া হয়, যাতে সে পেন ফিল করবে না। গর্ভস্থ শিশুর কোনো ক্ষতি হতে পারে এই পেইনলেস ডেলিভারির ক্ষেত্রে? এটাতে বাচ্চার কোনো প্রবলেম হয় না সাধারণত। মা এখানে পেন ফিল করবে না, কিন্তু তার জরায়ু মুখটা খুলবে এবং একটা সময় তার ডেলিভারি হবে। জি, আমরা এই নর্মাল ডেলিভারি সম্পর্কে আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। এই পর্যায়ে আমরা একটু দেখে নিচ্ছি স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। অনেক বাবা মায়ের রয়েছেন যারা কিন্তু সন্তানের উচ্চতা বৃদ্ধি নিয়ে খুব টেনশনে থাকেন। আসলে উচ্চতাটা ডিপেন্ড করে অনেকটা বংশগত বিষয়ের উপর, বাবা মায়ের হাইটের উপর বা পূর্বপুরুষদের হাইটের উপর ডিপেন্ড করে। এর পাশাপাশি কিন্তু উচ্চতা আরও একটা বিষয়ের উপর ডিপেন্ড করে, সেটা হলো পুষ্টি বা নিউট্রিশন। আপনার যদি বাচ্চার নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি থেকে থাকে তখন কিন্তু বাচ্চার দেখা যাবে যে এই পুষ্টির অভাবের কারণে কিন্তু আপনার বাচ্চার উচ্চতা বা ওজন ঠিক মতো বাড়বে না। তাই বাচ্চার উচ্চতা যাতে সঠিকভাবে বাড়ে এই কারণে কিন্তু আপনার বাচ্চার খাবারে অবশ্যই পুষ্টিকর খাবার রাখতে হবে। আমরা বলে থাকি যে 5 বছর বয়সের আগে যদি বাচ্চার নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হয় বা অপুষ্টিতে যদি ভুগে থাকে বাচ্চা, সেই সব বাচ্চার কিন্তু পরবর্তীতে আপনার হাইটটা একটু কম হয়ে থাকে। তাই এই কারণে অবশ্যই আপনার বাচ্চার খাবারে আপনি পুষ্টিকর খাবার রাখবেন। যেসব বাচ্চাদের রক্ত স্বল্পতা বা রক্তশূন্যতা থাকে এইসব বাচ্চাদের কিন্তু হাইটের উপর খুব ইফেক্ট পড়ে বা হাইটটা একটু কম হয়। তো এই কারণে অবশ্যই আয়রনযুক্ত যে খাবার যেগুলো রয়েছে, আয়রন এবং ফলিক অ্যাসিড যুক্ত খাবার অবশ্যই আপনার বাচ্চার খাবারে রাখতে হবে। আপনি এক্ষেত্রে যেটা করবেন, যে দেখা যায় যেসব খাবারে আয়রন পাওয়া যায় যেমন কলা, খেজুর, বেদানা, দেশীয় যে ফল যেগুলো রয়েছে, সবুজ শাকসবজি এবং হলুদ রঙের যে সবজি এবং ফলমূল রয়েছে, এগুলো আপনার বাচ্চার খাবারে রাখবেন। এগুলোতে প্রচুর পরিমাণে আয়রন এবং ফলিক অ্যাসিড পাওয়া যায়। আয়রন এবং ফলিক অ্যাসিড আপনার বাচ্চার রক্ত স্বল্পতা দূর করার পাশাপাশি কিন্তু উচ্চতা বাড়াতেও সাহায্য করবে। আয়রনযুক্ত খাবার খাওয়ানোর সময় অবশ্যই ভিটামিন সি যুক্ত খাবার আপনার বাচ্চার খাবারে রাখতে হবে, কারণ আয়রনযুক্ত খাবার খেলেই যে আপনার
আয়রনের চাহিদা পূরণ হবে সেটা না, আয়রনটা অ্যাবজর্ব বা শোষণ করতে হবে শরীরে। সেই কারণে সাথে অবশ্যই ভিটামিন সি রাখতে হবে। আপনার কমলা, লেবু, মাল্টা, কাঁচামরিচ, ধনেপাতা, পুদিনা পাতা বা সিজনাল যে টক ফল যেগুলো রয়েছে এগুলো আপনার বাচ্চার খাবারে নিয়মিত রাখুন। এরপরে হলো প্রোটিনযুক্ত খাবার। প্রোটিন যদি কম হয়, বাচ্চা যদি প্রোটিন ডেফিসিয়েন্সিতে ভুগে থাকে, এইসব বাচ্চার উচ্চতা অবশ্যই কম হয়। তো এক্ষেত্রে আপনি চেষ্টা করুন আপনার বাচ্চাকে প্রতিদিন 1 থেকে 2 টুকরো করে মাছ বা 1-2 টুকরো করে মাংস, 1টা করে ডিম, 1 গ্লাস করে দুধ, বাদাম এগুলো খাবার তালিকায় রাখার জন্য। একটু ঘন ডাল বাচ্চার খাবারে রাখতে পারেন, কারণ ঘন ডালে আপনি যেভাবে প্রোটিন পেয়ে যাবেন সেরকমভাবে কিন্তু আয়রনও পেয়ে যাবেন। এই ধরনের খাবারগুলো আপনার বাচ্চার উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করবে। এরপরে বাদামে কিন্তু প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম পাওয়া যায় এবং পাশাপাশি প্রোটিনও আছে, যেটা কিন্তু আপনার বাচ্চার উচ্চতা বাড়াতে সাহায্য করবে। যেসব বাচ্চার উচ্চতা কম বা অপুষ্টিতে ভুগছে সেসব বাচ্চার খাবার তালিকায় 1 গ্লাস থেকে 2 গ্লাস করে দুধ, 1/2 কাপ করে দই কিন্তু রাখতে পারেন, অথবা পনির আপনার বাচ্চার খাবার তালিকায় রাখতে পারেন। এগুলো কিন্তু আপনার বাচ্চার উচ্চতা বাড়াতে এবং হাড় মজবুত করতে সাহায্য করবে। হাড়ের গঠন যদি মজবুত না হয় তখনও কিন্তু বাচ্চার উচ্চতা ওইভাবে যে বাড়বে না। ভিটামিন ডি যুক্ত খাবার, বাচ্চাকে অবশ্যই আপনার সামুদ্রিক মাছ, তৈলাক্ত মাছ, ডিমের কুসুম, চিয়া সিড এগুলো কিন্তু বাচ্চার খাবারে রাখার চেষ্টা করুন। পাশাপাশি আপনার বাচ্চাকে সূর্যের আলোয় রাখার চেষ্টা করুন। প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত 20 থেকে 30 মিনিট সূর্যের আলো গায়ে লাগান। তাহলে কিন্তু আপনার বাচ্চার শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি তৈরি হবে, যেটা আপনার বাচ্চার উচ্চতা বাড়াতে সাহায্য করবে। এইসব খাবার খাওয়ার পাশাপাশি অবশ্যই আপনার বাচ্চাকে নিয়মিত খেলাধুলা করাবেন, কারণ খেলাধুলা কিন্তু বাচ্চার অ্যাক্টিভিটি লেভেল যখন বাড়বে সেটা কিন্তু বাচ্চার হাইট বাড়াতে সাহায্য করবে। ফার্স্ট ডেলিভারি নর্মাল ওয়েতে বাংলাদেশে কি এই ধরনের ডেলিভারি করা সম্ভব কিনা, বা যারা করতে চান এক্ষেত্রে কোনো রিস্ক রয়েছে কিনা? হ্যাঁ, এটা আসলে বাংলাদেশেও করা সম্ভব, কারণ এটা প্রটোকলে আছে যে একটা যদি কারো সিজার সেকশন থাকে আগে তাহলে তার বেলায় চেষ্টা করা যেতে পারে, কিন্তু একের অধিক যদি থাকে 2 বা 3টে তার বেলায় চেষ্টা করা যাবে না। আর তার যে আগে এই যে সিজার সেকশনটা আগে হয়েছে সেটা কি কারণে হয়েছে সেটা ইম্পর্টেন্ট। সেটা যদি এমন হয় যে কোনো ওমেন শর্ট, খুবই শর্ট, তাহলে তো তার বাচ্চাটা যদি তার তুলনায় তার যে বাচ্চাটা বের হয়ে আসবে যে পেলভিস দিয়ে, বাচ্চাটা যদি বড় হয় তাহলে তার বেলায় হবে না। অথবা দেখা যায় যে জরায়ুমুখী তার কোনো একটা প্রবলেম আছে যেদিকে বাচ্চা বের হওয়া সম্ভব না, ওদের বেলায়ও হবে না। বা অনেক বেশি বয়স্ক হয়তো বা 40 অ্যান্ড অ্যাভাব, তার হয়তো বা বিভিন্ন ধরনের কমপ্লিকেশন আছে, মেডিকেল ডিসঅর্ডার যেমন ডায়াবেটিস বা হাইপারটেনশন, এদের বেলায় সম্ভব না। কিন্তু যদি এমন হয় যে আগের বাচ্চাটা হয়তো বা বাচ্চার কোনো শ্বাসকষ্ট হচ্ছিল সে কারণে হয়েছে, বা বাচ্চাটা উল্টা ছিল, এদের বেলায় কিন্তু চেষ্টা করা যেতে পারে। বাট সেক্ষেত্রে এই যে একটা নির্দিষ্ট ডেট দিয়ে আমরা 40 সপ্তাহ মধ্যে বা 9 মাস 7 দিন এর মধ্যেই ডেলিভারি ব্যথাটা উঠবে আমরা এক্সপেক্ট করি। যে নিজে থেকেই ব্যথা উঠতে হয়, কারণ এখানে আমরা বাইরে থেকে যে কোনো মেডিসিন ইউজ করে ব্যথা উঠাবো সেটা সম্ভব হয় না, কারণ যে সেলাইটা থাকে ওইটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। বাট এটা 80%, যদি 100 জন যদি এটা ট্রাই করে হয়তো 80 জনের ক্ষেত্রে নর্মাল হবে, বাকি 20% ক্ষেত্রে হবে না। ম্যাম, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ নুসরাত, এনটিভিকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। মুখের মধ্যে যে স্যালাইভা আসে তার কিন্তু অনেক কাজ রয়েছে। আমাদের খাবারকে পিচ্ছিল করে গিলতে সহায়তা করে, আমাদের মুখকে পরিষ্কার করে রাখার একটা ন্যাচারাল পদ্ধতি কাজ করে। স্যালাইভারির মধ্যে রয়েছে প্রচুর ব্যাকটেরিয়াকে রোধ করে মেরে ফেলার উপাদান, সেগুলিতে মুখের মধ্যে যে অসংখ্য ব্যাকটেরিয়া থাকে সেগুলোকে মেরে ফেলতে সাহায্য করে। যখনই মুখ ড্রাই হয়ে যায় তখন এই সমস্যাগুলো মুখের মধ্যে আসলে হয় শীতকালে, বিশেষ করে এই যে বলছিলাম মুখে ড্রাই থেকে মুখে এক ধরনের ক্ষত তৈরি হয়, খাবার খেলে ঝাল ঝাল লাগতে পারে, প্লাস শুষ্ক মুখ হলে ডেন্টাল ক্যারিজ বা ক্ষয় রোগ বলি, মাড়ির রোগ বলি, সব কিছু কিন্তু এই মুখের এই যে ড্রাইনেসের সাথে একেবারেই সম্পর্কিত। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে।
সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।